ডঙ্গু মাত্র 11 বছরের নিষ্পাপ ছোট্ট একটা ছেলে। সে সবসময় চেয়েছে সবার সঙ্গে মিশতে, একসাথে হাসতে খেলতে, কিন্তু বাস্তবতা যেন ঠিক উল্টো। তার আশেপাশের শিশুরা তো দূরের কথা, এমনকি শিক্ষকরাও তাকে রাখে সবার থেকে আলাদা। স্কুলে তাকে ঠিকমতো পরীক্ষাও দিতে দেওয়া হয় না। এক অদ্ভুত নিঃসঙ্গতায় দিন কাটে ডঙ্গুর। কিন্তু এত অবহেলা, এত বৈষম্যের মাঝেও সে কখনো কারো প্রতি অভিযোগ করে না, বরং সবার উপকারে সবসময় এগিয়ে আসে। সে স্বপ্ন দেখে একদিন বড় প্লেয়ার হয়ে মাঠে ঝড় তুলবে, কিন্তু তার সেই স্বপ্নে সে যেন নিজেই এক বড় বাধা। কি সেই বাধা? ডঙ্গুর মতো অনেক শিশু আছে যারা ভালোবাসা চায়, স্বপ্ন দেখে, কিন্তু পায় শুধু অবহেলা। শেষ পর্যন্ত কি ডঙ্গু তার স্বপ্ন ছুঁতে পারবে? তা জানতে হলে আজকের এই কোরিয়ান গল্পটি দেখতে হবে। এই গল্পটা শুধু আপনার মনই ছুঁয়ে যাবে না, বরং আপনাকে ভাবতে বাধ্য করবে একটা শিশুর স্বপ্ন কতটা দামি। তাহলে চলুন গল্প শুরু করা যাক। গল্প শুরু হয় সকালের এক ঝাঁক বাচ্চাদের হই হুল্লোড় করে কেটলি নিয়ে পানি আনার প্রতিযোগিতা দেখিয়ে, যেখানে বাচ্চারা দৌড়ে কেটলিতে পানি নিতে যাচ্ছে। তখন 11 বছর বয়সী ডঙ্গুকে দেখানো হয়। ডঙ্গু প্রতিদিনই সবার আগে স্কুলে আসে। সব বাচ্চারা যখন একসঙ্গে খাবার খায়, তখন ডঙ্গু সবাইকে ওই কেটলিতে আনা পানি ঢেলে দেয়। এটা ডঙ্গুর রেগুলার রুটিন। এই কাজ করতে ডঙ্গুর খুব ভালো লাগে। সবাইকে এইভাবে প্রতিদিন পানি খাওয়ানোর জন্য ডঙ্গুকে ওয়াটার বয়ও বলা হয়। তবে ডঙ্গুর ক্লাসমেটদের দেখা যায় কেউ তার সাথে ভালো ব্যবহার করে না। ডঙ্গু সবাইকে হেল্প করতে গেলে তার ক্লাসমেটরা তাকে নিয়ে হাসি তামাশা করে, কেউ আবার তাকে ঠেলে নিচে ফেলে দেয়। তবুও ডঙ্গু কোনো কিছু মনে করে না। সে উঠে দাঁড়িয়ে সবার দিকে তাকিয়ে হাসি দিয়ে পরিস্থিতি সামলে নেয়। স্কুল ছুটি হলে ডঙ্গু তার ক্লাস পার্টনারের কাছে ছুটে আসে, কিন্তু দেখা যায় তার পার্টনার জুনতাই তাকে বেশ কথা বলে তাড়িয়ে দেয়। জুনতাই বলে, তোমার ভেতর কি সেলফ রেসপেক্ট নেই? তুমি বুঝো না আমি তোমাকে ঘৃণা করি। কিন্তু দেখা যায় ডঙ্গু এসব কথাই কোনো কিছু মনে করে না, গাল ভরে একটা হাসি দেয়। এরপর ডঙ্গু ধীরে ধীরে তার বাড়ির দিকে আসে। এরপর ডঙ্গুর বাবা জিঙ্গুকে দেখানো হয়। জিঙ্গুর একটা খাবার হোটেল আছে। এখানে সব সময় গ্রাহকের ভিড় জমজমাট থাকে, তবে কাস্টমাররা তার কাছ থেকে কখনো বাকিতে খাবার খায়, আবার কখনো টাকা দেয়। কেউ হয়তো খাবার খেয়ে ঠিক মতো টাকাও দেয় না। তবুও জিঙ্গু সবকিছু ম্যানেজ করে নেয়, কখনো কাউকে কিছুই বলে না। কিছুক্ষণ পর ডঙ্গু তার বাবার কাছে এসে বলে, বাইরে খুব গরম। তখন ডিঙ্গু তাকে শিখিয়ে দেয় এমন কথা বলবে না, বলবে বাবা আমি ফিরে এসেছি। এরপর ডঙ্গুকে তার বাবা খাবার খেতে দেয় এবং প্রতিদিন তাকে দাঁত ব্রাশ করার কথা বলে। ডঙ্গুর মা নেই, তাই ডঙ্গুর সকল দেখাশোনা তার বাবাকে করতে হয়। রাতে ডঙ্গুর বাবা ডঙ্গুকে ঘুম পাড়িয়ে দেয়। রাতে ডঙ্গু ঘুমালেই সে নিরাপদ থাকে, কারণ এখানে তাকে নিয়ে কেউ হাসি ঠাট্টা করে না। পরদিন স্কুলে আসলে ডঙ্গুদের ক্লাসে স্যার পার্টনার চেঞ্জ করতে বলে। সবাই পার্টনার চেঞ্জ করলেও ডঙ্গুর সঙ্গে কেউই বসতে রাজি হয় না। এমনকি ডঙ্গু কারো কাছে গেলে তাকে সবাই দূর দূর করে তাড়িয়ে দেয়। অবশেষে ডঙ্গু তার পুরাতন পার্টনারের কাছে গিয়ে বসে, কিন্তু সেও বারবার ডঙ্গুকে তার কাছ থেকে সরিয়ে দেয়। তবুও ডঙ্গু কিছু বলে না। এরপর টিচার তাদের সবাইকে মনে করিয়ে দেয় আগামীকাল তাদের পরীক্ষা। সবাই পরীক্ষা দিলেও ডঙ্গু পরীক্ষা দিতে পারবে না। রাতে এই বিষয়টা জিঙ্গুর বন্ধু তার হোটেলে এসে বলে। সে বলে টিচার ডঙ্গুর সঙ্গে কেমন একটা করে, সব বাচ্চারাই পরীক্ষা দিতে পারে। তখন জিঙ্গুর খারাপ লাগলেও সে তার বন্ধুকে কিছুই বলে না। পরের দিন সকালে জিঙ্গু ডঙ্গুকে ঘুম থেকে ডেকে তোলে খাবার দেয় আর বলে, তোমার পরীক্ষা দেওয়ার দরকার নেই, ওয়াটার বয়ের তো ছুটির দরকার আছে। তো ডঙ্গু মন খারাপ করলে তার বাবা তাকে চিকেন খেতে দেয়। এরপর জিঙ্গু তাকে বাইকে করে ঘুরতে নিয়ে যায়। রাত হলে দেখা যায় হঠাৎ করে মাঝরাতে ডঙ্গুর ঘুম ভেঙে যায়, আর সে ঘুম থেকে জেগে তার বাবাকে ডেকে বলে, বাবা আকাশে সূর্য কেন দেখা যাচ্ছে না? তখন জিঙ্গু বলে, তুমি আকাশের দিকে চুপচাপ তাকিয়ে থাকো, দেখবে কিছুক্ষণ পর সূর্য দেখা যাবে। নিষ্পাপ ডঙ্গু তার বাবার কথা মতো আকাশের দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর তার এমনিতেই ঘুম আসে আর ডঙ্গু সেখানেই ঘুমিয়ে যায়। পরদিন সকালবেলা প্রতিদিনকার মতো ডঙ্গু সবার আগে স্কুলে আসে আর পানির ক্যাটলিতে পানি নিয়ে স্কুলের সমস্ত গাছে পানি দেয়। এরপর সে ক্লাসে এসে ক্যাটলিটা একটা জায়গায় রেখে দিলে জুনতাই গিয়ে ওই পানির ক্যাটলির ভেতর ছোট্ট একটা ব্যাঙ ছেড়ে দেয়। আর এই বিষয়টা বাচ্চারা জানতে পারলে ক্লাসে হইচই শুরু হয়। এর সম্পূর্ণ দোষ ডঙ্গুর ঘাড়ে যায়।
টিচার ক্লাসে এসে ডঙ্কুকে জিজ্ঞেস করে এই কাজ তুমি কেন করেছো। তখন ডঙ্কু মুখে কোনো কথা না বলে শুধু হাসতে থাকে। এই ঘটনায় ডঙ্কুর বাবাকেও স্কুলে ডেকে পাঠানো হয়। স্কুলের প্রধান শিক্ষক ডঙ্কুর বাবাকে অনেক বেশি কথা শোনায়। সেই সাথে অন্যান্য টিচাররা ডঙ্কুর বাবাকে বলে আপনার ছেলেকে অন্য স্কুলে ভর্তি করিয়ে দিন, ওর স্পেশাল স্কুলের প্রয়োজন, ও এই বাচ্চাদের মধ্যে থাকতে পারবে না। তবে ডঙ্কুর বাবা টিচারদের অনুরোধ করে বলে আপনারা ওকে সুযোগ দিন, একদিন সবকিছু সে শিখে যাবে। তবে জিঙ্কু এই পুরো বিষয়টা নিয়ে অনেক কষ্ট পায়। এতক্ষণে তো বুঝেই গিয়েছেন ডঙ্কু কোনো অস্বাভাবিক সুস্থ বাচ্চা নয়, ও বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চা, যার কারণে ও সব সময় এমন বোকা বোকা ভাব করে। তাই তাকে নিয়ে হাসি ঠাট্টা করলেও ডঙ্কু কোনো কিছুই বুঝতে পারে না যে কেউ তাকে খারাপ কথা বলছে। এরপর ডঙ্কুকে তার বাবা স্কুল থেকে বাড়িতে নিয়ে আসে এবং ডঙ্কুকে প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে শিখিয়ে দেয়। ডঙ্কুর প্রতিটা ছোট্ট ছোট্ট কাজেও সাহায্যের প্রয়োজন হয়। টয়লেটে গিয়ে টিস্যু কতটুকু ছিঁড়তে হয় এটাও তাকে শিখিয়ে দিতে হয়। পরের দিন ডঙ্কু স্কুলে গেলে দেখে ক্যাটলি রাখার জায়গায় একটা ওয়াটার পিউরিফায়ার রাখা। এটা দেখে ডঙ্কু অনেক কষ্ট পায়। ডঙ্কুর স্কুলে এসে ক্যাটলিতে করে সবাইকে পানি খাওয়াতে ভীষণ পছন্দ করে। আজকে যেন এই খুশিটাও ছিনিয়ে নেওয়া হয়েছে। তাই সে মনমরা হয়ে ক্লাসের এক কোণায় বসে থাকে আর পুরো দিন সে চুপচাপ করে বেঞ্চে মাথা নিচু করে বসে থাকে। ক্লাস শেষে সব ছাত্রছাত্রীরা বাড়ি চলে গেলেও ডঙ্কু রেগে গিয়ে ওয়াটার পিউরিফায়ারটাকে লাথি মেরে নিচে ফেলে দেয়। এরপর দ্রুত ডঙ্কু তার বাসায় ফিরে আসে। ডঙ্কুকে এমন চেহারায় দেখে তার বাবা জিজ্ঞেস করে তার কি হয়েছে। মূলত জিঙ্কু বুঝতে পারে তার সঙ্গে কিছু একটা হয়েছে। তখন ডঙ্কু বলে আমি ভেঙে ফেলেছি। জিঙ্কু আর দেরি না করে ছেলে কি ভেঙেছে সেটা দেখার জন্য ডঙ্কুকে নিয়ে দ্রুত স্কুলে আসে আর এসে দেখতে পায় তার ছেলে ওয়াটার পিউরিফায়ারটাকে নিচে ফেলে দিয়েছে। তখন জিঙ্কু দ্রুত ওয়াটার পিউরিফায়ারটাকে সুন্দরভাবে তুলে রাখে এবং সেখানে কেউ আসার আগে তারা দুজন স্কুল থেকে চলে যায়। পরের দিন ডঙ্কুদের ক্লাসে ম্যাডাম সবাইকে বাঁশি বাজানো শেখায়। তখন ডঙ্কু বাঁশির একটা পার্ট মুখে আর একটা পার্ট চোখে দিয়ে দূরবীনের মতো দেখার চেষ্টা করে। ডঙ্কু সবসময় নিজের খেয়াল খুশি মতোই কাজ করত। এরপর সে দূরবীনের মতো ওই অংশটা থেকে দূরে তাকালে দেখে একটা ছেলে ক্যাটলি হাতে মাঠের ভেতরে যাচ্ছে। এটা দেখে ডঙ্কু কাউকে কোনো কিছু না বলে ক্লাস থেকে দৌড়ে বাইরে বেরিয়ে আসে। তাকে ম্যাডাম ক্লাস থেকে 1000 বার বের হতে নিষেধ করলেও সে কোনো কথাই শোনে না। এরপর ডঙ্কু মাঠের ভেতর সে ক্যাটলি হাতে ছেলেটার কাছে আসে। এই ছেলেটা বেসবল টিমের একজন প্লেয়ার। ডঙ্কু তার কাছে কথা বলতে চাইলে ছেলেটা তার সঙ্গে কোনো কথাই বলে না। তবে বেসবল টিমের একজন সদস্য কম থাকায় কোচ একটু টেনশনে থাকে। তখন সেখানে ডঙ্কুকে দেখে কোচ তাকে টিমে নিতে চায়। ডঙ্কু কাউকে কিছু না বলে ক্যাটলি নিয়ে নিজের হাতে সবাইকে পানি খাওয়াতে থাকে। কোচ যখন তাকে জিজ্ঞেস করে তুমি টিমের সঙ্গে খেলতে চাও, ডঙ্কু কোনো কিছু না বুঝে হ্যাঁ বলে দেয়। তাকে জিজ্ঞেস করে তুমি বেসবল সম্পর্কে জানো? তখন ডঙ্কু কোনো কথা বলে না, চুপ করে বসে থাকে। পরদিন আবারও ডঙ্কু ক্লাসে না গিয়ে মাঠে সবাইকে পানি খাওয়ায়। ডঙ্কু আসলে এই কাজটা বেশি পছন্দ করে। টিমের বাকি সবাই তাদের প্র্যাকটিস নিয়ে পড়ে থাকলেও ডঙ্কুর সেসবে কোনো যায় আসে না। সে তো শুধু সবাইকে পানি খাওয়াতে চায় এবং বারবার সবাইকে পানি খাওয়াতে লাগলে এক পর্যায়ে গিয়ে টিমের বাকি সবাই ডঙ্কুর উপর অনেক বিরক্ত হয়ে যায়। এমনকি তারা কোচের কাছে ডঙ্কুর বিরুদ্ধে নালিশ দেয়। ডঙ্কু কিছু না বলে চুপচাপ সবার দিকে তাকিয়ে হাসতে থাকে। তখন সেখানে ডঙ্কুর বাবা আসে আর তার ছেলেকে মাঠের ভেতর এইভাবে দেখে অনেক খুশি হয় এবং কোচকে জিজ্ঞেস করে যদি আমার ছেলে বেসবল টিমে থাকে তাহলে কি তাকে স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হবে। একথা শুনে কোচ কোনো কিছুই বুঝতে পারে না, বরং সে জিঙ্কুকে বলে কেন আপনার ছেলেকে বের করে দেওয়া হবে, ও তো এখন নতুন, কিছুদিনের মধ্যে শিখে যাবে। তো যাই হোক, ডঙ্কু তার বাবার হোটেলে বসে থাকলে সেখানে ডঙ্কুর বাবার বন্ধু জং তার মেয়ে মিনাকে নিয়ে আসে। এখন খেলায় খেলায় ডঙ্কু মিনাকে কিস করে দেয়। এটা জং দেখে ডঙ্কুকে এসে অনেক বকাবকি করে। জিঙ্কু তার ছেলের পক্ষ নিয়ে তার বন্ধুর সঙ্গে ঝগড়া করতে শুরু করে দেয়। সে বলে এরা মাসুম বাচ্চা, এদের ভেতর কোনো খারাপ উদ্দেশ্য নেই। তবে জং সবকিছু জেনেও ডঙ্কুকে অনেক বেশি কথা শোনায়। সে বলে আমি বুঝি না তোমাকে কেন বেসবল টিমে নিয়েছে, তুমি জানো বেসবল টিমে কতজন প্লেয়ার থাকে। একথা শুনলেই জিঙ্কু অনেক রেগে যায় আর তার বন্ধুকে এখান থেকে তাড়িয়ে দেয়। তখনই জিঙ্কু তার ছেলেকে বেসবল টিমের ইউনিফর্ম এনে দেয়। পরের দিন ডঙ্কু বেসবল টিমের ইউনিফর্ম পরে
স্কুলে আসলে সব বাচ্চারা আবারও ডঙ্কুকে নিয়ে হাসি তামাশা করতে শুরু করে দেয়। ডঙ্কু কিভাবে বেসবল টিমে চান্স পেয়েছে এটাই কেউ বুঝতে পারে না। তাছাড়া ডঙ্কু কিভাবে বেসবল খেলবে তা নিয়েও তারা ডঙ্কুকে ভিন্ন কথা বলে। আর এইসব কথা শুনে ডঙ্কুর পাশে থাকা জুনতাই অনেক রেগে যায়। সে এখান থেকে উঠে বাইরে চলে যায়। তখন ডঙ্কু তার পেছনে যেতে গেলে জুনতাই চিৎকার করে ডঙ্কুকে বলে, তুই আমার বন্ধু না, আমি তোকে ঘৃণা করি, আমার থেকে সবসময় দূরে থাকবি। পরদিন দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য টিচার সবাইকে তার পার্টনারের সঙ্গে দৌড়াতে বললে জুনতাই বলে, আমার শরীর ভালো না, আমি পার্টিসিপেট করব না। তখন দেখা যায় ডঙ্কু একাই দৌড়াতে শুরু করে। সেই সাথে তার বন্ধু জুনতাইয়ের হয়েও দৌড়াতে থাকে। টিচার তাকে জিজ্ঞেস করে, তুমি আবারও কেন দৌড়াচ্ছ? তখন ডঙ্কু সরল মনে বলে, আমার পার্টনার অসুস্থ, তাই আমি ওর দৌড়ে দিচ্ছি। অন্যদিকে দেখা যায় জিঙ্গুর দোকানে ইদানি কাস্টমারের ভিড় বাড়ছে। অর্ডারটা বাড়লেও তার দোকানের উন্নতি বাড়ে না, কারণ সবাই তার কাছ থেকে বাকিতে খাবার অর্ডার করে। তখন সেখানে দোকানের মালিক এসে বলে এই বাড়ি খালি করে দিতে, এই বাড়িটা তারা খুব দ্রুত বিক্রি করে দেবে। এ কথা শুনে জিঙ্কুর মাথায় কেমন যেন আকাশ ভেঙে পড়ে। এই বাড়ি না থাকলে সে কিভাবে তার ছেলেকে মানুষ করবে, কারণ এই ঘরটাই তার ছেলে খুব ভালোভাবে চেনে, এখানে সে বড় হয়ে উঠেছে। তখন জিঙ্গু বাড়ির মালিককে বলে, আমি 5 বছর আগে আমার বাড়ি আপনার কাছে বন্ধক রেখেছি। তখন সে আমাকে বলেছিল যদি আমি টাকা গোছাতে পারি তবে বাড়িটা আমার কাছে দিবে, তাহলে এখন কেন আপনি আমার থেকে বাড়িটা নিয়ে নিচ্ছেন? তখন লোকটা বলে, আমি এসব কিছু জানি না, আমি তখন বিদেশে ছিলাম, আমার বাবা আপনাকে কেন এই সুযোগ দিয়েছে তা আমার দেখার বিষয় না, এখন আমি এসেছি আপনার বাড়িটা খালি করে দিতে হবে। এদিকে ডঙ্কুকে কোচ বেসবল খেলার সকল নিয়ম কানুন ভালোভাবে বুঝিয়ে দিতে থাকে। ডঙ্কু কোচের কথায় খুব মনোযোগ দিয়ে শুনলেও সে কোনো কিছুই বুঝতে পারে না। অন্যদিকে জিঙ্কু কি করবে কোনো কিছুই বুঝতে না পেরে বাড়ির মালিকের বাবার সাথে দেখা করতে হসপিটালে আসে, যার কাছে সে 5 বছর আগে তার বাড়িটা বন্ধক রেখেছিল। কিন্তু মালিকের বাবা এখন তো আইসিইউতে বেহুশ অবস্থায় পড়ে আছে, তার কোনো কথা শোনা বা বোঝার ক্ষমতা নেই। তখন বাড়ির মালিক রাগ করে জিঙ্কুকে এখান থেকে চলে যেতে বলে, আর সর্বশেষ তাকে একটা সুযোগ দিয়ে বলে, আমার বাবা বেঁচে থাকতে থাকতে তুমি যদি এই বাড়িটা আমার কাছ থেকে ছাড়িয়ে নিতে পারো তাহলে নাও, নয়তো আমি আর তোমাকে কোনো সুযোগ দিব না। কিন্তু টাকা ম্যানেজ করা জিঙ্কুর জন্য অসম্ভব ছিল, তাই সে চিন্তায় পড়ে যায়। অন্যদিকে মাঠে যখন সবাই প্র্যাকটিস করছিল তখন ডঙ্কু দেখে একটা ছেলে গরমেই ঘেমে যাচ্ছে। সে দৌড়ে ছেলেটাকে পানি খাওয়াতে যাচ্ছিল। ঠিক তখনই একটা বল লেগে ডঙ্কু সেখানে অজ্ঞান হয়ে যায়। এটা দেখে আশেপাশে থাকা সবাই অনেক ভয় পেয়ে যায়। ডঙ্কুকে এইভাবে মাঠের ভিতর পড়ে থাকতে দেখে জুনতাই দৌড়ে তার কাছে আসে। ডঙ্কু চোখ খুলে জুনতাইকে দেখে সে আবার উঠে দাঁড়িয়ে পানির ক্যাটলি নিয়ে জুনতাইকে পানি দেয়। কোচ ডঙ্কুকে জুনতাইয়ের সঙ্গে বাড়ি পাঠিয়ে দেয়। জুনতাই প্রথমবারের মতো ডঙ্কুর সব কথা শুনে। দুজনের ভেতর এখন খুব ভালো একটা বন্ধুত্ব হয়ে যায়। এরপর জুনতাই ডঙ্কুকে তার বাড়িতে নিয়ে আসে। সেখানে ডঙ্কু এসে দেখে বেসবলের যাবতীয় সবকিছু জুনতাইয়ের ঘরে আছে। তো যাই হোক, জুনতাই ডঙ্কুকে জিজ্ঞেস করে, তুমি ভিডিও গেম খেলতে পারো? ভিডিও গেমটাও ছিল বেসবলের। তারপর তারা দুজনে মিলে একসঙ্গে ভিডিও গেম খেলে। তো ভিডিও গেমে ডঙ্কু একটাও হিট করতে পারে না। মূলত ডঙ্কু সামনে থেকে বল আসতে দেখলে অনেক ভয় পায়, তবুও জুনতাই হাসি মজা করে ব্যাপারটাকে কন্ট্রোলে নিয়ে নেয়। এদিকে বিকেল হতেই প্রচুর ঝড় বৃষ্টি শুরু হয়। জিঙ্কু দ্রুত হসপিটাল থেকে তার হোটেলে এসে দেখে ডঙ্কু এখনো বাসায় ফিরেনি। ডঙ্কুকে না দেখে জিঙ্কু অনেক ভয় পেয়ে যায়, আর সে দৌড়ে গিয়ে জংকে জিজ্ঞেস করে ডঙ্কু ফিরেছে? জং উত্তর দেয়, না, এখনো পর্যন্ত বাসায় ফিরেনি, ফিরলে তো দেখতেই পেতে। তাছাড়া এত চিন্তা করো না, বাচ্চা কাচ্চা হয়তো কোথাও খেলছে, একটু পরেই চলে আসবে। আমার মিনাও অনেক সময় বাইরে যায়, খেলা করতে আবারও চলে আসে। এ কথা শুনে জিঙ্কু অনেক রেগে গিয়ে তার বন্ধুকে বলে মিনা আর ডঙ্কু এক নয়। এরপর জিঙ্কু তার স্কুটি নিয়ে বেরিয়ে পড়ে, আর বৃষ্টিতে ভিজে ডঙ্কুকে সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজতে শুরু করে। সে সব জায়গায় যায় যেখানে ডঙ্কু যেতে পারে। খুঁজতে খুঁজতে রাত হয়ে গেলে অবশেষে ডঙ্কুকে একটা পাইপের ভেতর একা ভয় পেয়ে বসে থাকতে দেখে। ডঙ্কুকে পাওয়ার পর জিঙ্কু একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে। মূলত ডঙ্কু জুনতাইয়ের বাসা থেকে বের হওয়ার পর তার বাসার রাস্তা চেনে বাসায় একা একা যেতে পারেনি। তো যাই হোক, ওই দিন রাতে ডঙ্কুকে ঘুম পাড়ানোর পর হঠাৎ করে জিঙ্কুর পেটে ব্যথা শুরু হয়। ব্যথা এতটা তীব্র পর্যায়ে যায় যে সে আর সহ্য করতে না পেরে জংকে কল করে ডেকে পাঠায়।
আর নিজে হসপিটালে এসে ভর্তি হয়। তখন ডক্টর জিঙ্কুকে টেস্ট করাতে বললে জিঙ্কু বলে টেস্ট করানোর মতো টাকা বা সময় আমার নেই। কথা শুনে ডক্টর রাগ করে বলে আপনি জানেন এটা থেকে ক্যান্সারও হতে পারে। এদিকে বাড়িতে জং ডুঙ্কুকে ঘুম পাড়াতে গেলে পুরো রাত ডুঙ্কু উলট পালট প্রশ্ন করে তার মাথাটা পুরো ঝালাপালা করে দেয়। না ডুঙ্কু ঘুমোচ্ছিল না সে জংকে ঘুমোতে দিচ্ছিল। পরদিন সকালবেলায় জিঙ্কু হসপিটাল থেকে বাড়ি ফেরার পথে বাসে দেখে একজন মা তার বাচ্চাকে খুব আদর করছে। এটা দেখে আবারও জিঙ্কুর তার ছেলের কথা মনে পড়ে চিন্তিত হয়ে যায়। যদি জিঙ্কুর কিছু হয় তাহলে তার ছেলের কি হবে। সকালে ডুঙ্কু স্কুলে আসলে ক্লাসমেটরা বেসবলের খেলার বিভিন্ন নিয়ম তার কাছে জানতে চেয়ে তাকে নিয়ে আবারও হাসি মজা করে। তবে ডুঙ্কু কোনো কথা না বলে চুপ করে বসে থাকে। তখন সেখানে জুনতাই এসে হাজির হয় আর সবাইকে আচ্ছা মতো বেশি কথা বলে সবাইকে একদম চুপ করিয়ে দেয়। ডুঙ্কুর হয়ে জুনতাই প্রতিবাদ করায় ডুঙ্কু অনেক খুশি হয়। এরপর ম্যাডাম ক্লাসে এসে আবারও সবাইকে পরীক্ষার ব্যাপারে জানালে তখন জুনতাই উঠে দাঁড়িয়ে জিজ্ঞেস করে ম্যাডাম এবার কি ডুঙ্কু আমাদের সঙ্গে পরীক্ষা দিতে পারবে না? তখন টিচার কি বলবে কোনো কিছুই বুঝতে পারে না। তবুও সে শান্ত গলায় বলে এটা যেহেতু পরীক্ষা তাই চাইলেও ডুঙ্কু পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারবে না। কথা শুনে জুনতাই অনেক রেগে যায় আর ম্যাডামকে বলে ম্যাডাম এইভাবে আর কতদিন চলবে? সামান্য ক্লাস গ্রেডিং এর জন্য আপনারা ডুঙ্কুকে কেন পরীক্ষা দিতে দেন না? জুনতাইয়ের কথা শুনে ক্লাসের একটা মেয়ে উঠে দাঁড়িয়ে বলে ডুঙ্কু যদি পরীক্ষা দেয় তাহলে ও ফেল করবে আর আমাদের পুরো ক্লাসের র্যাঙ্কিং কমে যাবে। কথা শুনে জুনতাই রাগ করে বলে ক্লাস র্যাঙ্কিং এ উঠে আমাদের কি লাভ হবে? পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে যেতে লাগলে ম্যাডাম সবাইকে শান্ত করায়। তবুও জুনতাই চুপ করে না। ম্যাডামকে বলে যদি এবার আমার বন্ধু পরীক্ষা না দেয় তাহলে আমিও পরীক্ষা দিব না। যেহেতু জুনতাই খুব ভালো স্টুডেন্ট ছিল, জুনতাই যদি পরীক্ষা না দেয় তাহলে ক্লাসের র্যাঙ্কিং কমে যাবে, যার কারণে ম্যাডাম এবার ডুঙ্কুকে পরীক্ষা দেওয়ার জন্য রাজি হয়। স্কুল ছুটি হলে ডুঙ্কু বাড়ি ফেরার পথে জুনতাইয়ের কাছে গিয়ে জিজ্ঞেস করে সত্যি কি আমি পরীক্ষা দিতে পারবো? তখন জুনতাই বলে হ্যাঁ তুমি এবার পরীক্ষা দিতে পারবে, আমাদের মতো তুমিও পরীক্ষা দেবে। তখন ডুঙ্কু একটু চিন্তায় পড়ে যায়, কারণ সে পরীক্ষায় কি লিখবে তার তো কোনো পড়াই মনে থাকে না। ডুঙ্কু পরীক্ষা দিতে ভয় পেলে জুনতাইকে জিজ্ঞেস করে আচ্ছা তোমার ফেভারিট সংখ্যা কোনটা? তখন ডুঙ্কু বলে 1। জুনতাই বলে তাহলে কাল পরীক্ষার খাতায় তুমি সবকিছুতে উত্তর 1 লিখবে। পরদিন পরীক্ষার হলে দেখা যায় ডুঙ্কু খুব খুশি মনে পরীক্ষা দিতে এসেছে আর সকল প্রশ্নের উত্তর 1 লিখেছে। ডুঙ্কুর এমন সরলতা দেখে জুনতাই মুচকি হেসে দেয়। পরীক্ষার রেজাল্ট দিলে দেখা যায় ডুঙ্কু পরীক্ষায় 28 পেয়েছে, যেটা অন্যান্য স্টুডেন্টের থেকেও অনেক বেশি। তাদের থেকেও ডুঙ্কুর মার্ক বেশি আর এই বিষয়টা ডুঙ্কুর জন্য অনেক বড় একটা পাওয়া। এদিকে কয়েকজন লোক এসে জিঙ্কুকে ঘর খালি করে দিতে বলে। কথা শুনে জিঙ্কু বাড়ির মালিকের সঙ্গে গিয়ে ঝগড়া করতে শুরু করে আর রাগারাগির এক পর্যায়ে বাড়ি বিক্রির এগ্রিমেন্টেই ছিঁড়ে ফেলে দেয় এবং বাড়ি কিনে নেওয়ার কথা বলে আসে। এরপর সে ব্যাংকে এসে তার ইন্স্যুরেন্সের কত টাকা জমা হয়েছে সেটা জানতে চায়, যাতে এখান থেকে টাকাটা নিয়ে সে বাড়ি আবারও কিনতে পারে। কিন্তু দেখা যায় ইন্স্যুরেন্সের এত টাকা জমা হয়নি যে টাকা দিয়ে বাড়িটা কেনা যাবে। এমনকি ব্যাংক থেকেও তাকে কোনো টাকা লোন দেওয়া হবে না, কারণ জিঙ্কুর কাছে ব্যাংকে বন্ধক রাখার মতো কোনো কিছুই নেই। কিন্তু জিঙ্কুর টাকাটা খুব দ্রুত প্রয়োজন। তখন ব্যাংকের এজেন্ট জানায় যদি কোনো দুর্ঘটনায় আপনি মারা যান তাহলে এই সম্পূর্ণ টাকাটা খুব দ্রুতই পেয়ে যাবেন। কথা শুনে কোথাও না কোথাও জিঙ্কু একটা আশার আলো দেখতে পায়। অন্যদিকে ডুঙ্কু বেসবল খেলার প্র্যাকটিসের সময় কোচের কাছে থেকে ব্যাটিং করা শিখে নেয়। যখন বল ডুঙ্কুর দিকে আসে তখন সে চোখ বন্ধ করে ফেলে। এটা দেখে কোচ তার উপর অনেক রেগে যায় আর তার কাছ থেকে পানির ক্যাটলি কেড়ে নেয় এবং তাকে বলে তুমি যদি সাহস করে চোখ খুলে খেলতে পারো তখন তোমাকে এই ক্যাটলি ফেরত দেব। আজকে যদি ভালোভাবে খেলতে না পারো তাহলে কালকে থেকে তোমার আর প্র্যাকটিসে আসার কোনো দরকার নেই। কথা শুনে ডুঙ্কু ভেতর থেকে পুরোপুরি ভেঙে পড়ে এবং সে মাঠে বসে কান্নাকাটি করে। মাঠে ডুঙ্কুকে এইভাবে কান্না করতে দেখে জুনতাই তার কাছে দৌড়ে আসে আর তাকে জিজ্ঞেস করে কি হয়েছে। তখন ডুঙ্কু সবকিছু তাকে খুলে বললে জুনতাই ক্যাটলি আর গ্লাস দিয়ে মাঠের ভেতর বেসবল খেলার নিয়মগুলো খুব সহজে তাকে বুঝিয়ে দেয়। সেই সাথে বলে তুমি হাল ছেড়ো না, চেষ্টা করলেই পারবে। কথা শুনে ডুঙ্কু অনেকটা সাহস পায়
তবে এই প্রথমবার জুনতাই ডঙ্কুকে বেসবলের নিয়মগুলো শেখালে সে সবকিছু ঠিকঠাক ভাবে বুঝতে পারে। মূলত জুনতাই ডঙ্কুর সঙ্গে মিশতে মিশতে ওর বেসিক বোঝার ধরনগুলো বুঝে গিয়েছিল। এদিকে জিঙ্কু নিজের ওষুধ নেওয়ার জন্য ফার্মেসিতে এসে জিজ্ঞেস করে, আচ্ছা মানুষের ক্যান্সার কিভাবে হয়? তখন দোকানদার বলে, কেউ যদি খুব বেশি পোড়া খাবার, তেলযুক্ত খাবার, সিগারেট খায় এবং মানসিক চাপে থাকে তাহলে তার ক্যান্সার হয়। একথা শোনার পর জিঙ্কু হোটেলে ফিরে তার হোটেলে থাকা সব বাসি পচা পোড়া খাবারগুলো খেতে শুরু করে। তাছাড়া সে অনেকগুলো সিগারেট কিনে খায়। মূলত সে মনে করেছিল যদি তার এই ক্যান্সার হয় তাহলে ইন্স্যুরেন্স কোম্পানি থেকে সে অনেকগুলো টাকা পাবে। এই টাকাগুলো দিয়ে সে তার বাড়িটার বন্ধক ছাড়াতে পারবে। পরদিন মাঠে জুনতাই ডঙ্কুকে খুব ভালোভাবে বল হিট করার প্র্যাকটিস করায়, কিন্তু অনেকবার চেষ্টা করার পরেও সে ডঙ্কুকে বোঝাতে পারছিল না, কারণ বল সামনে আসতেই ডঙ্কু ভয় পেয়ে তার চোখটা বন্ধ করে ফেলে। এক পর্যায়ে জুনতাই কি করবে কোনো কিছুই বুঝতে না পেরে ক্লান্ত হয়ে চুপ করে বসে পড়ে। তখন শুরু হয় প্রচুর বৃষ্টি, আর এই বৃষ্টিতে ডঙ্কু বেসবল খেলার ব্যাটে বৃষ্টির পানি লাগাতে থাকে। তাকে শেখাতে শেখাতে জুনতাই যে ক্লান্ত হয়ে গিয়েছে এ বিষয়ে ডঙ্কুর কোনো কিছুই বুঝতে পারে না। সে তো শুধু বৃষ্টিতে তার কাজগুলোকে উপভোগ করতে থাকে। তবে তাকে এসব কিছু করতে দেখে জুনতাই একটা আইডিয়া পায়। এরপর সে অটোমেশিন দিয়ে ডঙ্কুকে বল হিট করার প্র্যাকটিস করায় এবং এতটুকু বোঝায়, তোমার বল হিট করার দরকার নেই, তুমি শুধু চোখ খুলে বলটা কোন দিকে আসে সেটা দেখবে। প্রথমে ডঙ্কু অনেক ভয় পাচ্ছিল, কিন্তু ডঙ্কুকে পেছন থেকে হাত ধরে রেখে জুনতাই প্র্যাকটিস করাতে থাকে। এভাবে ডঙ্কু একটা বল খুব জোরে হিট করলে এটা দেখে তাদের দুজনের খুশির সীমা থাকে না। পরদিন জিঙ্কু হসপিটালে আবারও বাড়ির মালিকের সঙ্গে দেখা করতে আসে, আর তাকে বলে, আমার ছেলে অন্য কোনো জায়গায় গিয়ে খাপ খাইয়ে নিতে পারবে না, কারণ আমার ছেলে অন্যান্য স্বাভাবিক বাচ্চাদের মতো নয়। ও সবকিছু ধীরে ধীরে বুঝতে পারে। ছোটবেলা থেকেই ওই বাড়িতে মানুষ হয়েছে। সূর্যের আলো, চাঁদের আলো, সেই বাড়িতে থেকে সবকিছু বুঝতে পেরেছে। স্কুল থেকে বাড়ি আসার রাস্তা চিনতে ডঙ্কুর 3 বছর সময় লেগেছে। এরপর জিঙ্কু হসপিটালে ক্যান্সার টেস্ট করাতে যায়, কারণ জিঙ্কু মনে করেছিল তার শরীরে ক্যান্সার হয়েছে, আর এবার সে বিমার টাকাটা পেলে বাড়িটা ছাড়িয়ে নিতে পারবে। এরপর খেলার আগের দিন কোচ ডঙ্কুকে পায়ে ভর দিয়ে একটা টেকনিক শিখিয়ে দেয়, যেটা করলে সে নিজেকে সেফ রাখতে পারবে। অর্থাৎ তার বিরোধী দল বুঝতে পারবে না ডঙ্কু এই খেলা সম্পর্কে কোনো কিছুই বোঝে না। মূলত ডঙ্কুর কোচও বুঝতে পেরেছিল ডঙ্কু স্বাভাবিক বাচ্চা না, তবে তাদের টিমের প্লেয়ার কম থাকায় ডঙ্কুকে বাদও দিতে পারছিল না। তবে ডঙ্কু কোচের এই টেকনিকটা এত ভালোভাবে বুঝে নেয় যে সে বাড়ি এসে সব সময় পা নাড়ানোর প্র্যাকটিস করে, আর এই বিষয়টা জিঙ্কুরও খুব ভালো লাগে। তাই সেও তার ছেলের সঙ্গে পা নাড়ানোর প্র্যাকটিস করে। এরপর রাতে জিঙ্কু তার ছেলেকে কোলের ভেতর নিয়ে খুব আদর করে ঘুম পাড়ায়, কারণ যদি সত্যি তার ক্যান্সার হয় তাহলে হয়তো সে আর বেশি দিন তার ছেলের সঙ্গে সময় কাটাতে পারবে না। পরদিন তাদের বেসবল কম্পিটিশন শুরু হয়। এদিকে ডঙ্কু হসপিটালে আসে ক্যান্সারের রিপোর্ট নিতে, কিন্তু দেখা যায় হসপিটালের রিপোর্ট দেখে ডঙ্কুর চোখ মুখে হতাশার ছাপ পড়ে, কারণ তার ক্যান্সার হয়নি। এখন সে কি করবে কোনো কিছুই বুঝতে পারে না। অন্যদিকে খেলায় ডঙ্কুদের স্কুলের আর মাত্র 3 পয়েন্ট লাগবে, তো ডঙ্কুদের টিমের সবাই একে একে আউট হয়ে গিয়েছে। এখন শেষমেশ একমাত্র ডঙ্কুই বাকি আছে। যে করেই হোক ডঙ্কুকে এই খেলা চালিয়ে যেতে হবে। কোচ তাকে অনেক কিছু বুঝিয়ে শুনে সাহস দিতে থাকে। ঠিক তখন জিঙ্কু তার ছেলের খেলা দেখতে আসে। সে তার ছেলেকে মাঠে এইভাবে খেলতে দেখে অনেক বেশি খুশি হয়। ডঙ্কু প্রথম 2টা বল ভয়ে হিট করতে পারে না, সেই আগের মতো চোখ বন্ধ করে ফেলে। এমন পরিস্থিতিতে ডঙ্কুর বন্ধু জুনতাই এসে তাকে ক্যাটলি থেকে পানি খাইয়ে বলে, যদি তুমি আজকে ভালোভাবে খেলতে না পারো তাহলে এই পানির ক্যাটলি আর গ্লাস আর কোনোদিন তুমি পাবে না, কোনোভাবে তোমার আউট হলে চলবে না। বন্ধুর এমন কথা শুনে ডঙ্কু অনেক সাহস পায়। এবার ডঙ্কু বল হিট করার সময় আর চোখ বন্ধ করে না। এবার ডঙ্কু বলে হিট করে জোরে দৌড়াতে শুরু করে, আর তার স্কুল ম্যাচ জিতে যায়। দেখা যায় ম্যাচ জিতে যাওয়ার পরও ডঙ্কু থামে না, সে দৌড়াতেই থাকে। ডঙ্কু এমন জিতে যাওয়াতে ডঙ্কুর বন্ধু, তার বাবা, কোচ সবাই অনেক খুশি হয় এবং জিঙ্কু দৌড়ে গিয়ে তার ছেলেকে থামিয়ে দেয়।
একদম শেষ দৃশ্যে দেখা যায় ডঙ্কুর বাবা নতুন একটা হোটেল নিয়েছে, অর্থাৎ তারা নতুন বাসা নিয়েছে ওই বাসাটা ছেড়ে দিয়ে, এবং ডঙ্কু এখন স্কুল থেকে নতুন বাসায় আসার রাস্তাটাও চিনে গিয়েছে। এভাবেই তাদের বাবা ছেলে তাদের সুখী জীবন কাটাতে শুরু করে। ডঙ্কুর আগের বাসায় থাকাটা ইম্পর্টেন্ট নয়, বরং তার বাবা পাশে থাকাটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর এই দৃশ্যটির মধ্য দিয়েই আজকের এই সুন্দর গল্পটি শেষ হয়ে যায়। তো এই গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।